দর্শক, আমরা ওসমান হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই এবং সেজন্য এদিকে সময় যত গড়াচ্ছে ততই গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকের সরাসরি ঘোষণা, লাইফ সাপোর্টে হাদি না বাঁচারও সম্ভাবনা আছে, কারণ মাথার ভিতর ঢুকে আছে একাধিক বুলেট। উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ভেন্টিলেটর আছে, লাইফ সাপোর্টে আছেন। হ্যাঁ, লাইফ সাপোর্টে আছেন। এখন ওনার তো বুলেট মাথার ভিতরে রয়ে গেছে। আমরা এর আগে তাকে আমরা দেখেছি। এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড় দুঃসংবাদ, না বাঁচার সম্ভাবনায় পৌঁছেছে ওসমান হাদি। দর্শক, রীতিমতো আজ জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছেন ওসমান হাদি। একটি গুলি ওনার থতনার নিচে অর্থাৎ গলার একটু উপরে, আর একটি গুলি ওনার মাথায় লেগে আটকে গিয়েছে। এই বিষয়ে ঢাকা মেডিকেল থেকে ওনাকে রিটার্ন করে ঢাকা রাজধানী এবারকের হসপিটালে পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে ডক্টর কী বললেন অবশ্যই আমরা বিস্তারিত শুনব। আজ রাত অথবা আগামীকাল সারা দেশে ভয়াবহ অনেক কিছু ঘটতে পারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা কথা না বলি স্ক্রিনে চলে যাই। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই, উনি বুলেট বিদ্ধ ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা, তো উনি এখনও কিন্তু উনি বেঁচে আছেন। কিন্তু এর মধ্যে উনি দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল স্যার? মোস্ট প্রবাবলি আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচেও যান, বেঁচে যাক আমরা এটাই চাই, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে? এটা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে, কিন্তু এই প্রেডিকশন আমরা কখনোই ডিসক্লোজ করি না। আপনি এটা আমার কাছে জানতে চান না, রোগীর অবস্থা খারাপ। বেরোনোর সময় আমি জোড়ায় ধরে বলছি, ভাই আপনি একটু সাবধান থাকেন, ভাইয়ের যা দেখেছি ভাই, আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলে দিলাম। হাদি ভাইয়ের সাথে দেখা করি দুর্নীতি দমন কমিশনের সামনে। আপনাদের অনেক মিডিয়াই ওখানে ছিল, মিডিয়ার সামনে আমি অনেকবার কথা বলেছি যে ভাইয়ের লাইফের রিস্ক আছে। বেশ কিছু মিডিয়া এটা করেছে, দেখেন আপনাদেরকে দেখায়, হ্যাঁ, যে পরবর্তী সিরিয়ালটা হাদি ভাইয়ের। আমি এই বিষয়টা মিডিয়ার সামনে কনফার্ম করছি, যেহেতু আমি র্যাবে দীর্ঘদিন ছিলাম, র্যাব 10-এ যাত্রাবাড়িতে ছিলাম, আমি সোর্স মেনটেন করি এখনও। ভাইকে আমি অফিসে যাই সন্ধ্যার পরে আধা ঘন্টা হাত ধরে বলে আসছি, সেখানে ঝুমাও ছিল, ওদেরকে বলে আসছি যে যেহেতু আওয়ামী লীগ 2টা দিনের জন্য 3টা দিনের জন্য কর্মসূচি রাখছে, ভাই লিগ্যাল নিউজ আছে, আপনি একটু শুধু সাবধানে থাকেন, আর আপনি যদি সাবধানে না থাকেন আমাকে আসতে হবে, উপায় নেই, আমি আপনার সাথে 2-3 দিন থাকবো। আজকে সকালে যখন রওনা করছি তখন দেখি যে মেট্রো চলে না, আমার পকেটে টাকা ছিল না, আমি লোকাল বাসে আসছি, আমি আসার আগেই দেখি বাইকে গুলি করে দিছি। এখন আপনাদের এই প্রশ্নের জবাব দিতে গেলে আপনার শেখ হাসিনার ওই ফোন কলের দিকে যাইতে হবে। নির্বাচনের আগে যারা লিস্টেড আছে, বিপ্লবীদের যারা লিস্টেড আছে, যারা প্রতিবাদী কণ্ঠস্বর আছে, এদেরকে কোনো না কোনোভাবে মেরে দেওয়া হবে। আর এই পুলিশ, এই প্রশাসন কিছুই করতে পারবে না, কারণ পুলিশের বারবার বদলিজনিত কারণে এরা কোনোভাবেই সোর্স মেনটেন করতে পারতেছে না। এদের হাত থেকে লাঠি
এদের হাত থেকে অস্ত্রগুলো তুলে নিয়ে এদের মাথায় বেড ব্যাডিং তুলে দেওয়া হয়েছে। এরা পরিবারের কাছেও যাইতে পারতেছে না। এরা এই যে আজকে যদি হাদিবার কিছু হয়, এই যে আপনারা জানেন গণ অধিকারের নুরু ভাইকে যেভাবে মারা হয়েছে তার কোনো বিচার হয়েছে? আপনারা দেখছেন ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে তার কোনো বিচার হয়েছে? আমি সবাইকে বলছি, আমি এনসিপির গোপালগঞ্জের অনুষ্ঠানের পর থেকে আমার সারা বাংলাদেশে যতগুলো সোর্স আছে, আমি আমার বাপের জমি বিক্রি করে সোর্স অ্যাক্টিভ করছি। সোর্স মেনটেন করতে জানেন আপনারা অনেক টাকা খরচ হয়। আমি সারা বাংলাদেশে যতগুলো চাকরি থাকা অবস্থায় যতগুলো সোর্স ছিল সবগুলোকে অ্যাক্টিভ করছি। যতগুলো বিপ্লবী ভাইরা আছে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, নিজে নিজে যা সাবধান করছি আপনারা দেখছেন। গোপালগঞ্জে আমি সামনে থেকে এনসিপির ভাইদেরকে চেষ্টা করছি যেন তাদেরকে কোনো মতো রক্ষা করা যায়। আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি, ভাই একটু সাবধান থাকে, 24 ঘন্টা 72 ঘন্টা আপনি কথা বললে শোনেন না, আপনি অতিরিক্ত সাহস দেখান, রাজনীতির মাঠে এতটা সহজ না। আমি কালকে ভাইকে হাত ধরে বেরোনোর সময় আমি জোড়ায় ধরে বলছি, ভাই আপনি একটু সাবধান থাকেন, আপনি প্রচারণা করতে চাইলে আমি আসতেছি, আমি এসে আপনাকে সেভ করতেছি। আজকে মেট্রো বন্ধ, আমি লোকাল বাসে আসতে আমি আটকে গেছি। এসে দেখি ভাইয়ের এই অবস্থা, ভাইয়ের যা দেখেছি ভাই আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলে দিলাম, সরকারের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই। আমরা যখন ফ্যাসিস্টের শিকড় ধরে টান দিব, আপনারা যেন সামনে এসে এটাকে মব বলে চালায় না দেন। আর এটাকে যদি আপনারা আইনতভাবে, আমরা জানি আপনারা কিছুই করতে পারবেন না, পুলিশের সেই সক্ষমতা আপনারা আরও 2 বছর আগে ভেঙে দিয়েছেন। সেনাবাহিনীর ভিতর থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই, আপনারা সিভিল প্রশাসন থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই। আমরা জানি যে আমাদের রক্ত দিয়ে এই ভুলকে শুধরাইতে হবে। ভাবছিলাম যে নির্বাচনের হয়তো সপ্তাহখানেক আগে এরকম আক্রমণটা আসতে পারে, কিন্তু এত আগে আক্রমণটা আসবে এটা বুঝতে পারি নাই। ফ্যাসিস্টের শিকড় ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টের শিকড় থাকবে না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে। আমার নাম শামীম হাসান, আমি জুলাইয়ে ছিলাম, কিন্তু আমি আজ অবধি আপনাদের কোনো মিডিয়ার সামনে আমি কোনো ক্রেডিট নেই নাই। আমি এটা শুধু চাইছি যে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ হোক। আমি কোনো রাজনৈতিক দলের সদস্যও না। আমাদের আদর্শ একটা জায়গায় যে আমরা যারা আন্দোলন করছিলাম, এই আন্দোলনটা যারা বুকে ধারণ করে তারা একটু সেফ থাকুক, তারা একটু বেঁচে থাকুক, আমরা আগামীর বাংলাদেশটাকে একটু দেখি। কিন্তু সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনারা যা শুরু করছেন, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের। সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। ডাক্তাররা যেভাবে ব্রিফ করলেন, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে এবং মস্তিষ্কের সিভিয়ার ক্ষতি করেছে। এখন বাকিটা আল্লাহর হাতে, এবং আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল জনগণকে ওনার জন্য দোয়া করার জন্য। এবং একই সাথে সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমরা বিভিন্ন ফাঁস হওয়া অডিওর মাধ্যমে জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের। সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। আর সরকারকে অবশ্যই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করে এই ষড়যন্ত্রের নেপথ্যের পুরো বিষয়টি উন্মোচিত করতে হবে জনগণের কাছে। এবং এই মুহূর্তে আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কারণ সকলের মধ্যে বিভাজন থাকতে পারে, তবে একটা জায়গায় ফ্যাসিবাদীরা আমাদের এখন কমন শত্রু, এবং তারা যে টার্গেট কিলিং শুরু করেছে, এখান থেকে আমার বিশ্বাস ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের কেউই টার্গেটের বাইরে নেই। এই মুহূর্তে দলাদলি বিভাজন থেকে বের হয়ে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, এবং আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কাজ করতে হবে। ডেভিল হান্ট হওয়ার পরে একটা ভালো সময় কিন্তু দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, এবং এটাই প্রমাণ করে যে এই ধরনের কর্মসূচি যখন আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, এখানে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছে, এবং আমরা বিভিন্ন অডিওর মাধ্যমে শুনতে পেলাম যে তারা ট্রেন এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে। কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেন্ড এক্সপার্ট ছাড়া সম্ভব না, তাদের ভয়েস রেকর্ড ফাঁস হওয়া ভয়েস রেকর্ডগুলোর সাথে সেটা মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেভিল হান্টের মতো প্রোগ্রামগুলো, বিভিন্ন অভিযানগুলো আরও নিয়মিত হওয়া উচিত, এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে
করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে, সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দী না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন টেবিল হান্টের থেকেও আরো কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দী করার, যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, হাদি ভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়। আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা, এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা গোপনে 50 থেকে 70 জনের লিস্ট করেছেন, যাদেরকে তারা ভয়াবহ চিহ্নিত করে আক্রমণ করবে কৌশলে, যা আমরা আজ ওসমান হাদিকে দেখে বুঝতে পারছি। সতর্ক থাকবো আজকে থেকে, এগুলো কারা চালাচ্ছে অবশ্যই তদন্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি প্রদান করতে হবে। তো আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওটি কনভার্সে করে যাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।